Calcutta University BCom semester 3 students CCF system. I am Subhashis Bhattacharya. তো আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমি তোমাদের ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টার পড়াচ্ছি ডিরেক্ট ট্যাক্সেশন 1 এর হাউ টু কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি, মানে ইনকাম ফ্রম স্যালারি বা ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি তোমাদের এখানে শেখাবো। দেখো একটা কথা বলি, তোমাদের পরীক্ষা কিন্তু খুব সামনে, কাজেই এমন অঙ্ক আমাকে কিন্তু করিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে যে কটা অঙ্ক করিয়ে দিলে তুমি কিন্তু পরীক্ষায় যে কোনো স্যালারির অঙ্ক তুমি কিন্তু করে আসতে পারবে। সেইভাবে কিন্তু আমি করিয়ে দিচ্ছি যে একটা অঙ্ক আমি এখন যে অঙ্কটা আমি এখন করাবো, এটা করে যাওয়া মানে তোমার কিন্তু স্যালারি কিন্তু অনেকটা কভার করে যাবে, অনেকটা। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে আমি করিয়ে দেবো। কেবল তোমরা একটুখানি হেল্প করো আমাকে, আমার চ্যানেলটাকে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, একটু লাইক করো, যেটা তোমাদের জন্যই ভালো হবে। আর আমার ফোন নম্বর তো তোমরা প্রত্যেকেই জানো, যদি কোনো ডাউট হয় আমাকে কল করবে 9830539710, আর রেগুলার আমার ক্লাসগুলোকে তোমরা ফলো করবে। তো ইনকাম ফ্রম স্যালারি যেভাবে মানে যখন আমরা ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি ক্যালকুলেট করবো, প্রোফর্মাটা আমাদের ঠিক এইরকম হবে। প্রোফর্মা ওপরে আমাদের লিখতে লাগবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি অফ মিস্টার, যে মানে যার মানে ট্যাক্সেবল ইনকাম বার করছি তার নাম দেবো, অফ মিস্টার আর এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 2024-25। আমরা তিনটে অ্যামাউন্টের কলাম দেবো। তিনটে অ্যামাউন্টের কলাম আমরা কেন দেবো না, লাস্ট কলামটা হলো ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, তার মানে যেগুলো ফুললি ট্যাক্সেবল সেগুলোকে ডিরেক্টলি আমরা থার্ড কলামে নিয়ে যাব, আর যেগুলো পুরোটা ট্যাক্সেবল না সেগুলোকে আমরা প্রথমে সেকেন্ড কলামে লিখবো, সেকেন্ড কলামে রাখবো। যতখানি মানে এক্সেপশন পাওয়া যাবে সেটাকে মাইনাস করে বাকিটাকে আমরা থার্ড কলামেতে নিয়ে যাব। তাহলে ফার্স্ট কলামটার আমাদের ফাংশন কি, ওই যখন আমরা এক্সেপশনগুলো যখন আমরা লেস করব, ঠিক আছে, তখন ওই এক্সেপশনগুলোর অনেক সময় বলে যে লোয়ার অফ দ্য ফলোইং 3 বা লোয়ার অফ দ্য ফলোইং 4, সেই অল্টারনেটিভগুলো জাস্ট আমরা ফার্স্ট কলামেতে লিখবো। এটাই হলো আমাদের ফার্স্ট কলামটার ইউটিলিটি। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি শুরু করে দিচ্ছি, মন দিয়ে শোনো। যথারীতি যখন আমি আমার চ্যানেলেতে যখন আপলোড করবো ভিডিওটা, তোমরা ডেসক্রিপশনে গেলে এই লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু এই প্রবলেমটা তোমরা দেখতে পাবে, যাতে তোমাদের অঙ্কটা বুঝতে কিন্তু মানে সুবিধা হবে। তো অঙ্কটাকে আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো আর ভালো করে ভিডিওটাকে ওয়াচ করো। মানে একদম ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট বলবো না, মানে এটা করে যাওয়া মানে তোমার স্যালারি কিন্তু অনেকটা কভার হয়ে যাওয়া, কারণ তোমাদের পরীক্ষার মানে টাইম তোমরা এমনিতেই অনেক কম পাচ্ছ। ঠিক আছে, বলছে যে মিস্টার আর সিং is the employee of BPL India Limited. He furnished the under-noted particulars of his income for the previous year 2024-25. Compute his income from salary for the assessment year 25-26. প্রথমে বলেছে বেসিক স্যালারি 60,000 পার মান্থ, এরপর বলছে ডিআরএস অ্যালাউয়েন্স বলছে 20,000 পার মান্থ ফর্মিং পার্ট অফ স্যালারি, ব্র্যাকেটে বলে দিয়েছে। মেডিকেল অ্যালাউয়েন্স বলে দিয়েছে পে 2000 পার মান্থ। এরপরে বলছে হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন কলকাতা হুইচ ইজ ওনড বাই হিজ এমপ্লয়ার। তারপর বলছে হি অ্যান্ড হিজ এমপ্লয়ার each contributed 14% of salary to a recognized provident fund, ব্র্যাকেটে বলে দিয়েছে RBI. Interest credited to the fund at the rate of 11% is rupees 12,100 during the year. তারপর বলছে his personal electric bill amounted to rupees 20,000 per annum, out of which he paid rupees 5,000 and balance paid by his employer. এবার বলছে he is provided with a car with a driver both for private and official use. All expenses are met by his employer. He took a new life insurance policy of LIC during the year and premium was paid by his employer rupees 40,000. দুটো আইটেম আছে, বলছে প্রফেশনাল ট্যাক্স ওয়াজ পেড বাই হিজ এমপ্লয়ার rupees 2,400, আর বলছে হিজ এমপ্লয়ার প্রোভাইডেড হিম উইথ আ ল্যাপটপ ফর অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট ইউজ, অরিজিনাল কস্ট বলে দিয়েছে 45,000। ঠিক আছে, আচ্ছা এবার আমি মানে একটু স্ট্রাকচারটা বলে দিই, তোমরা স্যালারির অঙ্কগুলো করবে কিভাবে, কারণ একদম নতুনভাবে আমি শেখাচ্ছি, ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। প্রথমে আমরা নেব বেসিক, তারপরে ডিআরএস অ্যালাউয়েন্স, তারপরে আমরা নেব ডিআরএস অ্যালাউয়েন্সের ব্যাপারে বলে দিই। ডিআরএস অ্যালাউয়েন্স ফর্মিং পার্ট অফ স্যালারি হতেও পারে, ফর্মিং নট ফর্মিং পার্ট অফ স্যালারি হতে পারে। ঠিক আছে, তাহলে ডিআরএস অ্যালাউয়েন্স মে বি ফর্মিং পার্ট অফ স্যালারি অর মে নট বি ফর্মিং পার্ট অফ স্যালারি। মেন সামে কিন্তু ডিআরএস অ্যালাউয়েন্স সব সময় আসবে। এবার যদি ডিএটা যদি নট ফর্মিং পার্ট অফ স্যালারি হয়, অনেক সময়
কোনো কিছু ট্যাক্সেবল অ্যামাউন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের ওয়ার্কিংসে কিন্তু স্যালারি ক্যালকুলেট করতে লাগে। ডিএ যদি ফর্মিং পার্ট অফ স্যালারি হয় তখন কিন্তু ওইখানে আসবে, ডিএ যদি নট ফর্মিং পার্ট অফ স্যালারি হয় তখন কিন্তু ওই বাইরে যে ক্যালকুলেশনটা করবো সেখানে কিন্তু স্যালারি আসবে না, স্যালারির মধ্যে ডিএটাকে আমরা নেব না। আচ্ছা, তাহলে প্রথমে বেসিক নেব, তারপরে ডিআরএস অ্যালাউন্স নেব, এরপরে বাকি যে অ্যালাউন্স গুলো আছে সেইগুলোকে সব নেব। অ্যালাউন্স মানে যেগুলো এমপ্লয়ি মানে ক্যাশে পেয়ে যায়, নগদে পেয়ে যায়, ঠিক আছে। তারপরে যদি কিছু অ্যাডভান্স স্যালারি হয় মানে তোমার আর যে মানিটারি মানে ফেসিলিটিস গুলো যেগুলো পাবে, মানিটারি ফেসিলিটিস গুলো যেরকম অ্যাডভান্স স্যালারি পায়, ঠিক আছে, তারপরে তোমার বোনাস পায়, কমিশন পায়, ঠিক আছে, তোমার ফিজ পায়, এগুলোকে সব নিয়ে নেবো। তাহলে বেসিক হলো, ডিআরএস অ্যালাউন্স হলো, সমস্ত অ্যালাউন্স গুলোকে নেবো, আর যে মানিটারি বেনিফিট গুলো আছে যেগুলো ক্যাশে পাচ্ছে সেগুলোকে সব নিয়ে নিলাম। তারপর আমরা নেব মানে প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড নেব আমরা, আমি সব বোঝাচ্ছি অঙ্কটা করতে করতে। তারপরে ওই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের যেটা ইন্টারেস্ট সেটা ট্যাক্সেবল অ্যামাউন্ট নেবো। তারপর আমরা চলে আসবো পারকুইজিট মানে কিছু কিছু মানে এগুলো ক্যাশে দেয় না, এমপ্লয়ার তার এমপ্লয়িকে কিছু কিছু বেনিফিট দেয়, যেরকম থাকার জন্য বাড়ি দিচ্ছে মানে অ্যাকোমোডেশন প্রোভাইড করছে, তাকে মানে এমপ্লয়ার তার এমপ্লয়িকে গাড়ি দিচ্ছে, কার ফেসিলিটিস প্রোভাইড করছে, ইলেকট্রিক বিল দিয়ে দিচ্ছে, গ্যাস বিল, ওয়াটার বিল, বিভিন্ন রকমের ফেসিলিটিস এমপ্লয়ার তার এমপ্লয়িকে প্রোভাইড করে, বাড়িতে সুইপার দিয়ে দেয়, সুইপারের খরচা এমপ্লয়ার দিয়ে দেয়, এরকম প্রচুর পারকুইজিট কিন্তু আমাদের আছে, সেই পারকুইজিটগুলোকে আমরা নেব। তারপর আমরা নেব প্রফিটস ইন লিউ অফ স্যালারি, কিছু কিছু আইটেম আছে যেগুলো প্রফিটস ইন লিউ অফ স্যালারির আন্ডারেতে ট্যাক্সেবল হয়। এই অবধি আমরা নিয়ে যোগ করব, অ্যাড করব, এই অ্যাড করলে যেটা বেরোবে এটাকে বলবো আমরা গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এবার গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে তিনটে আমাদের ডিডাকশন আছে সেকশন 63 তে, লেস ডিডাকশন আন্ডার সেকশন 60। একটা হলো 16(1) যেটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। যদি ওল্ড ট্যাক্স রিজাইমে দু রকম মানে আমরা 115 বিএসসি অপশন এক্সারসাইজ করেও ট্যাক্স পে করতে পারি, 115 বিএসসি অপশন এক্সারসাইজ না করেও ট্যাক্স পে করতে পারি। তো মানে ওল্ড ট্যাক্স রিজাইম বলতে আমরা বুঝি যে 115 বিএসসি অপশন যেখানে এক্সারসাইজ করা হচ্ছে না, আর ডিফল্ট ট্যাক্স রিজাইম বা নিউ ট্যাক্স রিজাইম বলতে আমরা বুঝি যেখানে 115 বিএসসি অপশন এক্সারসাইজ করছে। তো 115 বিএসসি অপশন যদি এক্সারসাইজ না করে, ঠিক আছে, তখন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হবে 16(1) তে মানে ফার্স্ট যে ডিডাকশনটা সেটা হলো 50,000। আর যদি ডিফল্ট ট্যাক্স রিজাইমে মানে নিউ ট্যাক্স রিজাইমে যদি ট্যাক্স পে করে, হ্যাঁ, তখন কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 16(1) তে হবে 75,000, ঠিক আছে। সেকেন্ড মানে ডিডাকশনটা হলো তোমার এন্টারটেইনমেন্ট অ্যালাউয়েন্স, এটা কিন্তু প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে তারা এন্টারটেইনমেন্ট অ্যালাউয়েন্সে কোনো ডিডাকশন পায় না, ঠিক আছে। আর 3 নম্বরটা হলো প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন। এটা বলে দিই, যদি ওল্ড ট্যাক্স রিজাইমে যদি ট্যাক্স পে করে তখনই কিন্তু প্রফেশনাল ট্যাক্সের মানে ডিডাকশনটা পাবে, আর যদি নিউ ট্যাক্স রিজাইমে মানে ডিফল্ট ট্যাক্স রিজাইমে যদি ট্যাক্স যদি পে করে সেক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশন কিন্তু পাবে না, শুধু এই 16(1) এর ডিডাকশনটাই কিন্তু এনজয় করবে, ঠিক আছে। তাহলে টোটাল স্ট্রাকচারটাকে আমি বলে দিলাম, এবার আমি অঙ্ক শুরু করে দিচ্ছি, অঙ্ক আমার করে দেওয়া আছে। তো প্রথমে আমরা শুরু করি, আর আমার ফোন নম্বর তোমাদেরকে তো বলেই দিয়েছি 9830539710। যেখানে সমস্যা হবে ডাউট যদি কিছু থাকে আমাকে তোমরা মানে একদম নির্দ্বিধায় আমাকে ফোন করে উইদাউট এনি হেজিটেশন আমাকে ফোন করে তোমরা কিন্তু ডাউট ক্লিয়ার করে নিতে পারো, অনেকবারই বলেছি আমি। তো অঙ্কটাকে মন দিয়ে কিন্তু তোমরা শোনো। প্রথমে নিচ্ছি যে বেসিক স্যালারি, ভালো করে শিখিয়ে দিচ্ছি। বেসিক স্যালারি আমাদের কত দিয়ে দেওয়া আছে দেখো, বেসিক স্যালারি আমাদের দিয়ে দেওয়া আছে 60,000 পার মান্থ, ঠিক আছে। তাহলে 60,000 ইন্টু 12, 60,000 ইন্টু 12 মানে 7,20,000, একদম থার্ড কলামে নিলাম, কারণ বেসিক স্যালারি কিন্তু কমপ্লিট মানে ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। তারপর আমাদের দিয়ে দেওয়া আছে ডিআরএস অ্যালাউন্স, ব্র্যাকেটে বলে দেওয়া আছে ফর্মিং পার্ট অফ স্যালারি। এক্ষুনি আমি রুল বলে দিয়েছি, ফর্মিং পার্ট অফ স্যালারি হোক বা না হোক এইখানে কিন্তু আমরা অল টাইম নেব, ঠিক আছে। আর যদি নট ফর্মিং পার্ট অফ স্যালারি হয়, যেখানে মানে আমরা স্যালারি ক্যালকুলেট করব কোনো কিছু ট্যাক্সেবল অ্যামাউন্ট বার করার জন্য, ডিএ নট ফর্মিং পার্ট অফ স্যালারি হলে সেখানে আমরা ডিএটাকে কনসিডার করব না। এখানে কিন্তু অল টাইম কিন্তু আমাদের ডিএ আসবে, ডিএ আমাদের দিয়ে দেওয়া আছে 20,000 পার মান্থ। তাহলে ডিএ আমি ডিআরএস অ্যালাউন্স মানে ডিএ বলেই লিখলাম, ঠিক আছে। ডিএ পুরো লিখেই দিই, ডিআরএস অ্যালাউন্স, ডিআরএস অ্যালাউন্স, তাহলে 20,000 ইন্টু 12 তার মানে 2,40,000। আচ্ছা, এরপর আমাদের আছে কি দেখো, বেসিক হলো, ডিএ হলো, এরপর আমাদের আছে মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল 2,000 পার মান্থ।
মেডিকেল অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স আমাদের কত দিয়ে দেওয়া আছে? মেডিকেল অ্যালাওয়েন্স আমাদের দিয়ে দেওয়া আছে 2000 পার মান্থ, তার মানে 2000 ইনটু 12, তার মানে 24,000, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে? বলছে হি ইজ প্রোভাইডেড উইথ এ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তারপরে হি অ্যান্ড হিজ এমপ্লয়ার ইজ কন্ট্রিবিউটেড 14% অফ স্যালারি, এগুলো আমরা পরে নেবো, দেখিনি আর কোনো আমাদের অ্যালাউন্স আছে কিনা। হ্যাঁ, তারপরে পারকুইজিট গুলো রয়েছে, আর কিন্তু আমাদের অঙ্কেতে কোনো কিন্তু আর মানে অ্যালাউন্স কিছু নেই। শোনো, যদি চিলড্রেন অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স যদি থাকতো, একটু বলে দিই, অঙ্কটার মধ্যে নেই যদিও, যদি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স যদি আমাদের দিয়ে দেওয়া থাকতো, যতখানি অ্যালাউন্স পাবে পুরোটাকে আমরা সেকেন্ড কলামে লিখবো। এবারে 10-14 তোমার হচ্ছে কি সেকশনে কিন্তু চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের এক্সেমশন পাওয়া যায়, ম্যাক্সিমাম দুটো চাইল্ডের জন্য পার মান্থ পার চাইল্ড 100 রুপিস করে, পার মান্থ পার চাইল্ড 100 রুপিস, ম্যাক্সিমাম ফর 2 চিলড্রেন তোমার হচ্ছে কি অ্যালাউন্স, মানে অ্যালাউন্স থেকে এক্সেমশন পাওয়া যায়। হোস্টেল অ্যালাউন্সের জন্য হ্যাঁ পার মান্থ পার চাইল্ড হ্যাঁ তোমার হচ্ছে কি 300 রুপিস করে এক্সেমশন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসবো মানে পারকুইজিট আসার আগে আমরা আগে আসবো তোমার হচ্ছে কি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। একটু বলে দিই, শোনো, তোমরা এগুলো প্রত্যেকেই জানো যে এমপ্লয়ি স্যালারি থেকে প্রত্যেক মাসে কিন্তু পিএফ কাটা হয়, মানে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা ডিডাক্ট করে। এবার নিয়মটা হলো এমপ্লয়ি স্যালারি থেকে যতখানি পিএফ কাটা হবে, এমপ্লয়ার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট এমপ্লয়ির নামে পিএফ ফান্ডে জমা করে। দুজনকার টোটাল ডিপোজিট উইথ ইন্টারেস্ট রিটায়ারমেন্টের সময় গিয়ে কিন্তু ফেরত পায়, একটা লামসাম বিরাট টাকা কিন্তু পিএফ হিসেবে পায়। তো এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করছে সেটা কিন্তু এমপ্লয়ির হাতে যেহেতু একটা অ্যাডিশনাল ইনকাম, তারপরে ট্যাক্স পে করতে হবে। রুলটা কি না, এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা সেটা 12% অফ স্যালারিকে যদি এক্সিড না করে তাহলে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হবে না, ট্যাক্সেবল অ্যামাউন্ট নীল হয়ে যায়। আর এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা 12% অফ স্যালারিকে যদি এক্সিড করে যায় তাহলে কিন্তু ডিফারেন্সটা মানে 12% ওপরে যেটা সেটা কিন্তু ট্যাক্সেবল হবে। তাহলে আমি এখানে লিখছি যে এমপ্লয়ার্স, ভালো করে শোনো শিখে যাবে, এমপ্লয়ার্স contribution, employers contribution to recognize provident fund के RPF लिखी, recognize provident fund की to RPF in excess of 12% of স্যালারি। এই জায়গাটা আমি একটু ভালো করে কিন্তু বুঝিয়ে দিই, শোনো, এই যে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন টু আরপিএফ এটা আমাদের অঙ্কেতে তিন ভাবে থাকতে পারে। এক, শুধু তোমাকে পার্সেন্টেজ বলে দিল এমপ্লয়ারের কন্ট্রিবিউশন 15%। দুই হলো শুধু অ্যামাউন্ট বলে দিল, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ তোমাকে বলে দিল সাপোজ রুপিস 60,000 রুপিস। আর থার্ডটা হলো তোমাকে অ্যামাউন্ট এবং পার্সেন্টেজ দুটোই দিয়ে দিল, বলে দিল এমপ্লয়ারের কন্ট্রিবিউশন 15% আর অ্যামাউন্টটা বলে দিল 60,000। তো ট্যাক্সেবল অ্যামাউন্টটা কিভাবে বার করতে হবে সেটা আমাদের জানতে হবে। এখানে যেরকম বলেছে শুধু তোমার পার্সেন্টেজ বলে দেওয়া আছে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ আমাদের বলে দিয়েছে দেখো 14% অফ স্যালারি, তাহলে 12% বেশি তোমার 2%, তাহলে বেসিক আর ডিএ যেহেতু পার্ট অফ স্যালারি, ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারি না হলে, ডিএটা যদি নট ফর্মিং পার্ট অফ স্যালারি হতো তাহলে কিন্তু শুধু বেসিকের উপরে আমরা মানে ট্যাক্সেবল অ্যামাউন্টটা বার করতাম। যেহেতু ডিএটা ফর্মিং পার্ট অফ স্যালারি তাহলে বেসিক আর ডিএ যেটা সেটাকে অ্যাড করব, তার 2% করবো, মানে 2/100। আগে এটাকে আমি করে দিই। তো আমাদের বেসিক আছে দেখো 7,20,000 রুপিস, আর ডি আছে আমাদের হ্যাঁ তোমার 2,40,000 রুপিস। এইটার 2/100, 2% আমাদের ট্যাক্সেবল হলো। যেহেতু 14% দিয়ে দেওয়া আছে, 12% উপরে কিন্তু আমাদের 2% ট্যাক্সেবল হবে। তো 9,60,000 এর 2% কত হয়? 19,200, 19,200। আচ্ছা, 19,200। এবার বলি যদি টাকায় বলে দেওয়া থাকতো, যদি থাকতো যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ তোমাকে বলে দিল সাপোজ 60,000, তখন কি করতাম? ওই 60 মানে 60,000 টাকা থেকে লেস করতাম আমরা বেসিক আর ডিএ 12%, বাকিটা ট্যাক্সেবল হতো। আর যদি অ্যামাউন্ট আর পার্সেন্টেজ যদি দুটোই দিয়ে দিত, ধরো অ্যামাউন্ট 60,000 আর পার্সেন্টেজ বলে দিয়েছে সাপোজ 14%, তখন আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্টটা হতো 60,000 ইন্টু 2/14, ঠিক আছে? 2/14 নট 2/100। বাকি ভিডিওগুলোকে কিন্তু 3 বা 4 বার দেখে নিলে কিন্তু এর বাইরে আর কিছু হয় না, তুমি কিন্তু শিখে যাবে জিনিসটা। তো হয়ে গেল। এবার আমরা আসি ইন্টারেস্ট।
interest on RPF, interest on RPF in excess of, in excess of 9.5% rate, in excess of 9.5% rate। ঠিক আছে, ইন্টারেস্টের ব্যাপারে কি বলছে, ইন্টারেস্টের রেটটা যদি 9.5% থেকে বেশি হয় তখন বাড়তি রেটের জন্য তোমাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে, আর ইন্টারেস্টের রেটটা আপ টু 9.5% হলে কোনো ট্যাক্স পে করতে হবে না। তো এখানে আমাদের ইন্টারেস্টের দেখো রেটটাও বলে দিয়েছে, অ্যামাউন্টও বলে দিয়েছে। হ্যাঁ, কত বলেছে, 11% বলে দিয়েছে, আর অ্যামাউন্ট আমাদের বলে দিয়েছে 12,100। ঠিক আছে, তাহলে 11% মানে তোমার 1.5% ট্যাক্সেবল, তাই তো? তাহলে আমরা এখানে করি 12,100 ইন্টু, দেখো যেহেতু পার্সেন্টেজ এবং অ্যামাউন্ট দুটোই বলে দেওয়া আছে, তখন আমরা কি করব, মানে এটাই হলো ইকুইভ্যালেন্ট 11%, মানে টোটাল যে ডিপোজিটটা ছিল তার উপরে 11% করে কিন্তু 12,100 এসেছে। তাহলে এটাই হলো ইকুইভ্যালেন্ট 11%, তাহলে 1.5% মানে 9.5 এর যেটা এক্সেস, হ্যাঁ 1.5% কত হবে? ঠিক আছে, 1.5/100 তো কত হয়? 12,100, 1650। হ্যাঁ 1650, 1650। এবার একটু বলে দিই শোনো, এই ইন্টারেস্টটা কিন্তু মানে শুধু অ্যামাউন্ট আর অনলি অ্যামাউন্ট আর অনলি পার্সেন্টেজ যদি দিয়ে দেওয়া থাকে, যেরকম মানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ এ ছিল, আমরা কিন্তু ট্যাক্সেবল অ্যামাউন্টটা বার করতে পারবো না যতক্ষণ না অবধি কিন্তু পিএফ এর ব্যালেন্স আমাদেরকে বলে দেবে, প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্সটা যতক্ষণ না বলে দেবে ততক্ষণ অবধি আমরা ইন্টারেস্টটা কিন্তু মানে ট্যাক্সেবল অ্যামাউন্ট বার করতে পারবো না, যখন শুধু পার্সেন্টেজ বা অনলি তোমার হচ্ছে কি অ্যামাউন্ট বলে দেওয়া থাকবে। আর এখানে আমাদের দেখো পার্সেন্টেজটা, ইন্টারেস্টের রেটটা এবং অ্যামাউন্ট দুটোই বলে দেওয়া ছিল, আর জেনারেলি তোমাদের এইভাবেই থাকে। ঠিক আছে, তাহলে এরপর আমরা আসবো পারকুইজিট। মন দিয়ে শুনবে, পারকুইজিট ভালো করে শুনবে, পারকুইজিট। এবার বলেছিলাম, হ্যাঁ পারকুইজিট মানে কি বলেছিলাম, যে এগুলো হলো মানে বেনিফিট, এগুলো কিন্তু মানে ক্যাশে এমপ্লয়ার তার এমপ্লয়িকে দেয় না। ঠিক আছে, ফ্যাসিলিটিস প্রোভাইড করছে। তো আমাদের প্রথমে আছে দেখো ডি পার্টেতে আমাদের আছে, হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন কলকাতা হুইচ ইজ ওন্ড বাই হিজ এমপ্লয়ার। ভালো করে রুল বলে দিই শোনো। তো অ্যাকোমোডেশন যখন এমপ্লয়ার তার এমপ্লয়িকে প্রোভাইড করে, আগে দেখতে হবে whether the employee is government employee or not। যদি এমপ্লয়ি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তখন কি আছে না, ট্যাক্সেবল অ্যামাউন্টটা খুবই সোজা, তোমাকে তোমার মানে ট্যাক্সেবল অ্যামাউন্টটা হবে যে লাইসেন্স ফি অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট। একটা জিনিস বলে দিই, তোমাকে পরীক্ষায় কিন্তু সাধারণত ওই গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে কিন্তু অঙ্ক কিন্তু দেয় না। ঠিক আছে, তোমাকে কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়েই দেয়। তাও তো রুল তো তোমাকে জানতে লাগবে। তাহলে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, সে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, তখন আমি ট্যাক্সেবল অ্যামাউন্টটা কি বললাম, যে লাইসেন্স ফি অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট। এবার আমি বলবো যে যখন নন গভর্নমেন্ট এমপ্লয়ি হবে, তো নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে, হ্যাঁ আর একটু বলে দিই যে অ্যাকোমোডেশনটা কিন্তু দু রকম ভাবে হতে পারে। একটা হলো উইদাউট ফার্নিশড, মানে শুধু বাড়ি দিয়েছে, অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে, ফার্নিচার দেয়নি। আর সেকেন্ডটা হলো ফার্নিশড অ্যাকোমোডেশন। ঠিক আছে, আর আরো দু রকমের হতে পারে। একটা হলো তোমার রেন্ট ফ্রি, হ্যাঁ মানে এমপ্লয়ি স্যালারি থেকে কোনো টাকা কাটে না, পুরোপুরি তোমার মানে ফ্রিতেই তোমাকে অ্যাকোমোডেশন দিয়েছে, সেটা আনফার্নিশড হোক কি ফার্নিশড হোক। আবার অনেক সময় কি করে, স্যালারি থেকে কিন্তু কিছু টাকা কেটে নেয়, এটাকে বলা হয় কনসেশনাল রেট। ঠিক আছে, তাহলে এবার আমরা ভ্যালুয়েশনগুলো বলি, যে যখন মানে তোমার নন গভর্নমেন্ট এমপ্লয়ি হবে। ঠিক আছে, সবার আগে তোমাকে দেখতে হবে, আর এটা আমরা করছি আনফার্নিশড অ্যাকোমোডেশনের ভ্যালুয়েশন। সবার আগে দেখতে হবে যে whether the accommodation is owned or not owned by the employer। যদি অ্যাকোমোডেশন যদি ওন্ড বাই দ্য এমপ্লয়ার হয়, হ্যাঁ তখন দেখতে হয়, মন দিয়ে শুনবে, তখন দেখতে হয় বাড়িটা কিরকম শহরে আছে। শহরগুলোকে আমাদের তিনটে পার্টে ভাগ করা হয়। একটা হলো ওভার 40 lakhs পপুলেটেড সিটি, সেকেন্ডটা হলো 15 লাখ বা মানে মোর দ্যান 15 লাখ, হ্যাঁ বাট 40 লাখকে কিন্তু এক্সিড করবে না। আর থার্ডটা হলো লেস দ্যান তোমার 15 লাখ। যদি ওভার 40 লাখ পপুলেটেড সিটিতে হয় তখন ট্যাক্সেবল অ্যামাউন্টটা হবে 10% অফ স্যালারি। যদি 15 লাখ বা তার বেশি কিন্তু 40 লাখের থেকে যদি কম হয় তখন আমাদের হবে 7.5% অফ স্যালারি। আর বিলো তোমার 15 লাখ হলে আমাদের মানে ট্যাক্সেবল অ্যামাউন্টটা হবে 5% অফ স্যালারি। ঠিক আছে,
এই হলো রুল, when accommodation is owned by the employer। আর এই যে মানে তোমার 10%, 7.5%, তোমার 5% অফ স্যালারি বলছি, স্যালারি মানে কি? স্যালারির মধ্যে কি কি আসবে? স্যালারির মধ্যে আসবে তোমার বেসিক, ডিএ যদি পার্ট অফ স্যালারি হয়, ফর্মিং পার্ট অফ স্যালারি হয় তাহলে ডিএ নেবো। আদার অ্যালাউন্সগুলোকে আমরা নেবো ট্যাক্সেবল পার্সেন্টটা, ঠিক আছে? আর যেগুলো মানিটারি মানে বেনিফিট যেগুলো পায় সেগুলোকে নেবো। আর বোনাস, ফিজ, কমিশন। আরেকবার বলে দিচ্ছি, বেসিক নেবো, ডিএ নেবো, অল ট্যাক্সেবল অ্যালাউন্স, বোনাস, ফি, আর যদি কিছু মানিটারি ফেসিলিটিস পাবে সেগুলো নেবো, আর বোনাস নেবো, ফিজ নেবো, কমিশন নেবো। এখানে স্যালারি মানে কিন্তু এইটুকুনি, এই এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ বা ইন্টারেস্ট এগুলো কিন্তু স্যালারি ক্যালকুলেশনে আসে না, ঠিক আছে? তাহলে এটা আমি বললাম when accommodation is owned by the employer। এবার বলছি when accommodation is not owned by the employer। অনেক সময় এমপ্লয়ারের নিজস্ব অ্যাকোমোডেশন থাকে না, ভাড়া করে এমপ্লয়িকে থাকতে দেয়, তখন ট্যাক্সেবল অ্যামাউন্টটা কি হবে না 10% অফ স্যালারি, ওই একই স্যালারি 10% অফ স্যালারি আর অ্যাকচুয়াল রেন্ট, তখন তো এমপ্লয়ার রেন্ট পে করবে, অ্যাকচুয়াল রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল কিন্তু তোমার মানে আনফার্নিশড অ্যাকোমোডেশনের ভ্যালুয়েশন। এবারে যদি ফার্নিশড হয়, হ্যাঁ, ফার্নিশড হলে আমরা কি করব না ওই আনফার্নিশড অ্যাকোমোডেশন যেভাবে করলাম সেভাবেই করব। এবারে ফার্নিচারটা যদি এমপ্লয়ারের নিজস্ব হয়, অ্যাড করব 10% অফ কস্ট অফ ফার্নিচার। আর ফার্নিচারের যদি নিজস্ব মানে ফার্নিচারটা যদি এমপ্লয়ারের নিজস্ব না হয়, তো ভাড়া করে যদি দেয়, ওই ফার্নিচারের জন্য যে হায়ার চার্জেসটা সেটাকে অ্যাড করব, ঠিক আছে? তো আমাদের এই অঙ্কটা বলেছে, দেখো যে অ্যাকোমোডেশন কিন্তু বলেছে ওন্ড বাই দ্য এমপ্লয়ার, পরিষ্কার করে দিয়েছে। হি ইজ প্রোভাইডেড উইথ এ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন কলকাতা। কলকাতা মানে ওভার 40 লাখ পপুলেটেড সিটি, হুইচ ইজ ওন্ড বাই হিজ এমপ্লয়ার। তারপর আমরা পরিষ্কার করবো কিন্তু 10% অফ স্যালারি। আর ফার্নিচারের কথা কিন্তু বলেনি, তার মানে এটা কিন্তু আনফার্নিশড অ্যাকোমোডেশন। আর উপরে তো আমরা দেখতেই পেয়েছি ও নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? গভর্নমেন্ট এমপ্লয়ি না। তাহলে লিখি যে রেন্ট ফ্রি, আর স্যালারি থেকে কোনো টাকা কাটছে না মানে, ডিডাক্ট করছে না মানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তো রেন্ট ফ্রি unfurnished accommodation, rent free unfurnished accommodation provided by the employer, তাহলে এখানে লিখবো আমরা 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি, ঠিক আছে? তাহলে এই স্যালারিটা কিন্তু আমাদের ওয়ার্কিংসে ক্যালকুলেট করতে হবে। এইখানটায় আমি ওয়ার্কিংস করছি, ঠিক আছে? ওয়ার্কিংস আমরা এখানে লিখবো কি না স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন, ক্যালকুলেট করে দিতে লাগবে। স্যালারি ফর দ্য purpose of accommodation, salary for the purpose of accommodation। আমরা নেব বেসিক ছিল 7,20,000। ডিআরএস অ্যালাউন্স বলেছিল ফর্মিং পার্ট অফ স্যালারি, তার মানে ডিএ নেব 2,40,000। আর আমাদের মেডিকেল অ্যালাউন্স নেব, তোমার হচ্ছে কি 24,000। তাহলে তিনটে যোগ করলে আমাদের কত হয় 9,84,000। তাহলে এটার 10% মানে 98,400, ঠিক আছে? একদম বাইরে নিয়ে নেব 98,400, ঠিক আছে? তাহলে ব্র্যাকেটে যদি একটু লিখে দিতে পারো যে সিন্স দ্য অ্যাকোমোডেশন ইজ, মানে 10% আমরা কেন করলাম, সিন্স দ্য অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য অ্যাকোমোডেশন ইজ ইন কলকাতা। ব্যাস, আমি লিখে দিচ্ছি এখানে যে সিন্স যে 10% আমরা করলাম কেন, সিন্স দ্য অ্যাকোমোডেশন is owned by the employer, and the accommodation is
in কলকাতা and the accommodation is in কলকাতা। ঠিক আছে, কলকাতা মানে কিন্তু ওভার 40 লাখ পপুলেটেড সিটি। ঠিক আছে, তাহলে লিখে দিলাম পুরোটা। এরপর আমাদের কি আসছে দেখি। এরপর আমাদের তাহলে অ্যাকোমোডেশন আমাদের হয়ে গেল। নেক্সট পারকুইজিট আমাদের কি আছে, এখানে তো আনফার্নিশড ছিল বলে দিয়েছি, ফার্নিশড হলে কি রুল হবে আমি বলেই দিলাম তখন। আচ্ছা, এরপরে বলছে যে হি ইজ প্রোভাইডেড, আচ্ছা হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল 20,000 পার অ্যানাম, আউট অফ হুইচ হি পেড 5,000 অ্যান্ড ব্যালেন্স পেড বাই দ্য এমপ্লয়ার। তার মানে 15,000 মানে ইলেকট্রিক বিল এমপ্লয়ার পে করছে, এটা পারকুইজিট হবে। আচ্ছা, তো নেক্সট লিখি আমরা যে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটিস, তাহলে 20,000 মাইনাস 5,000, যেহেতু 5,000 নিজে দিয়েছে আর 15,000 হচ্ছে কি এমপ্লয়ার দিয়েছে। ঠিক আছে, মানে 15,000। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে আছে যে বলছে যে হি ইজ প্রোভাইডেড উইথ এ কার উইথ এ ড্রাইভার both for private and official use. All expenses are met by his employer. কারের রুলটাকে আমাকে কিন্তু একটুখানি, এরপর আমাদের পারকুইজিট আছে দেখো কার ফ্যাসিলিটিস কি বলেছে দেখো, হি ইজ প্রোভাইডেড উইথ এ কার উইথ এ ড্রাইভার বোথ ফর প্রাইভেট এন্ড অফিসিয়াল ইউজ, অল এক্সপেন্সেস আর মেট বাই হিজ এমপ্লয়ার। কারের রুলটাকে আমি একটুখানি কিন্তু বলে দিচ্ছি। দেখো এমপ্লয়ার তার এমপ্লয়িকে মানে গাড়ি দিচ্ছে চলার জন্য। এবার বলে দিই যে এই গাড়িটা যখন দেয়, এখানে আমাদের তিনটে কেস কিন্তু আছে। ফার্স্ট কেসটা কি আছে, ফার্স্ট কেসটা হলো মানে কার এমপ্লয়ার প্রোভাইড করছে আর মেইনটেনেন্স এক্সপেন্সেস এমপ্লয়ার প্রোভাইড করছে। সেকেন্ডটা হলো কার এমপ্লয়ার প্রোভাইড করছে, মেইনটেনেন্স কিন্তু এমপ্লয়ি নিজে প্রোভাইড করছে, মেইনটেনেন্স এমপ্লয়ি নিজে দিচ্ছে। আর থার্ডটা হলো কারটা হচ্ছে কি এমপ্লয়ি নিজে আর মেইনটেনেন্স এক্সপেন্সেস এমপ্লয়ার পে করে। সোজা কথা যে কোনো একটা এমপ্লয়ারকে দিতে হবে, তবে সেটা পারকুইজিট হয়। এবারে প্রত্যেক কটার আন্ডারে কিন্তু তিনটে করে আবার হেড আছে, মানে গাড়িটা কি পারপাসে ইউজ হয়। আইদার তোমার হচ্ছে কি গাড়িটা ফুললি অফিসিয়াল পারপাসে ইউজ হচ্ছে, মানে গাড়িটা নিয়ে বাড়িতে চলে আসে, বাড়ি থেকে অফিস যায়, এর বাইরে আর কিছু করে না। সেকেন্ড হলো গাড়িটা পুরোপুরি প্রাইভেট পারপাসে ইউজ হচ্ছে। আর থার্ডটা হলো গাড়িটা প্রাইভেট এবং অফিসিয়াল দুটো পারপাসে ইউজ হচ্ছে। এবার এক এক করে আমি রুলগুলো বলছি। প্রথম সিচুয়েশন, যখন when car is owned by the employer and all maintenance expenses also paid by the employer. গাড়ি যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয়, ভ্যালু অফ দ্য পারপাস ইজ নীল। গাড়ি যদি পুরোপুরি প্রাইভেট পারপাসে ইউজ হয়, তাহলে তোমার মেইনটেনেন্স এক্সপেন্সেস যেটা এমপ্লয়ার পে করছে, প্লাস হচ্ছে কি গাড়িটার জন্য 10% ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, গাড়িটার জন্য 10% ডেপ্রিসিয়েশন। আর যদি ড্রাইভার জন্য আলাদা করে কোনো টাকা যদি দেয়, তখন ড্রাইভারের রেমুনারেশন অ্যাড হবে। আর থার্ডটা হলো গাড়িটা বোথ অফিসিয়াল এবং প্রাইভেট দুটো পারপাসে ইউজ হচ্ছে। এখানে কিন্তু আমাকে দেখতে হবে যে গাড়িটা মানে গাড়িটা যেটা দিচ্ছে সেটা কত ক্যাপাসিটির কার। মানে যদি ইঞ্জিন ক্যাপাসিটি 1.6 লিটার যদি এক্সিড না করে, তখন রুল হলো মানে তোমার 1800 কারের জন্য আর 900 হচ্ছে কি ড্রাইভারের জন্য পার মান্থ, ভ্যালু অফ দ্য পারপাস। আর যদি 1.6 লিটার এক্সিড করে যায়, তাহলে 2400 কারের জন্য, 900 তোমার ড্রাইভারের জন্য ফিক্সড এটা পার মান্থ। ঠিক আছে, এবার সেকেন্ডটায় আসছি, যখন কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার বাট মেইনটেনেন্স এক্সপেন্সেস পেড বাই দ্য এমপ্লয়ি। অফিসিয়াল পারপাস ইউজ মানে তোমার হচ্ছে কি ভ্যালু অফ দ্য পারপাস ইজ নীল। তোমার হচ্ছে কি তোমার পার্সোনাল পারপাস ইউজ হচ্ছে, শুধু এমপ্লয়ার তো শুধু মেইনটেনেন্স এক্সপেন্সেস তো নিজে দিচ্ছে, কাজেই তোমার অনলি হচ্ছে কি ডেপ্রিসিয়েশন আর যদি ড্রাইভারের রেমুনারেশন আলাদা করে দেয়, এই দুটো তোমার ভ্যালু অফ দ্য পারকুইজিট হবে। আর মানে গাড়ি যদি প্রাইভেট এবং অফিসিয়াল দুটো পারপাসে ইউজ হয়, আগে যেটা 1800 আর 2400 ছিল, এখানে সেটা 600 আর মানে 900 হবে, প্লাস ওই ড্রাইভারের জন্য আলাদা করে যদি দেয় 900 আলাদা করে অ্যাড হবে, মানে 600 900 আর 900 900। ঠিক আছে, এবার তিন নম্বরটা হচ্ছে গাড়ি নিজে, আর মেইনটেনেন্স এক্সপেন্সেসটা শুধু এমপ্লয়ার দিচ্ছে। সেকেন্ডটা বলেছিলাম গাড়িটা হচ্ছে কি এমপ্লয়ারের মেইনটেনেন্স নিজে দিচ্ছে। থার্ডটা হচ্ছে গাড়ি নিজে মেইনটেনেন্স এমপ্লয়ার দিচ্ছে। এখানে রুল কি আছে না, তোমার এমপ্লয়ার যতখানি খরচা করছে মানে এক্সপেন্সেস ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার, তার থেকে আমরা লেস করে দেবো 1800 বা তোমার হচ্ছে কি 2400 টাকা।
আর 900 টাকা ড্রাইভার সমেত আর কি, তার সঙ্গে ড্রাইভারের খরচাটাও কিন্তু অ্যাড হবে, মানে 1800 প্লাস 900। আর যদি তোমার বিলো 1.6 লিটার অবধি যদি কার হয় আর ওভার 1.6 লিটার কার হলে তখন 24 আর 900 মাইনাস করে দেবো যে খরচাটা এমপ্লয়ার ইনকার করছে সেটা থেকে। তাহলে পুরো আমাদের ভ্যালুয়েশন হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলেছে দেখো গাড়ি প্রাইভেট অফিসের দুটো পারপাস ইউজ হচ্ছে, গাড়িও এমপ্লয়ারের এক্সপেন্সেসও এক্সপেন্সেসও মানে এমপ্লয়ার পে করছে। কত সিসির গাড়ি কিছু বলেনি, আমি ধরে নিচ্ছি এটা বিলো 1.6 লিটার বা 1.6 লিটার এক্সিড করেনি। তাহলে লিখছি যে কার ফ্যাসিলিটিস হয়ে এসছে, কার ফ্যাসিলিটিস। তাহলে আমি নেব 1800 প্লাস, আচ্ছা ওরা কিন্তু বলেছে দেখো যে সেলফ ড্রিভেন কার, কিন্তু ঠিক আছে বলছে হি ইজ প্রোভাইডেড উইথ এ কার উইথ এ ড্রাইভার বলেছে, উইথ এ ড্রাইভার, ঠিক আছে, বোথ ফর প্রাইভেট আর অফিসিয়াল ইউজ, ড্রাইভার সমেত। তাহলে 1800 প্লাস 900, ঠিক আছে 1800 প্লাস 900 ইনটু হচ্ছে কি 12, তার মানে 2700 ইনটু 12 করলে কত হয় 32400, 32400, ঠিক আছে। নেক্সট আর দুটো পারপোজিট আছে। হ্যাঁ, এবারে বলেছে যে হি টুক এ নিউ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, এলআইসি প্রিমিয়াম তোমার এমপ্লয়ার দিয়ে দিচ্ছে 40,000 টাকা। তাহলে লিখি এলআইসি প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার 40,000, আমাদের হলো 40,000 রুপিস, এটা আমাদের পারপোজিট। হ্যাঁ, আর আমাদের আছে হচ্ছে কি না প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার 2400। তো প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার কত দিয়েছে 2400 প্রফেশনাল ট্যাক্স, যেহেতু এমপ্লয়ার দিয়েছে পারপোজিট হল, ঠিক আছে। আর আমাদের কি বলেছে যে হিজ এমপ্লয়ার প্রোভাইডেড হিম উইথ এ ল্যাপটপ ফর অফিসিয়াল এন্ড প্রাইভেট ইউজ, ল্যাপটপ প্রোভাইড করছে, এটা আমাদের কিন্তু মানে ট্যাক্স ফ্রি পারপোজিট, মানে এটা কিন্তু কোনো ট্যাক্স পে করতে লাগে। তাহলে আমি লিখে দিচ্ছি যে ল্যাপটপ ফ্যাসিলিটিস নট এ পারপোজিট, ল্যাপটপ ফ্যাসিলিটিস। কিছু কিছু পারপোজিট আছে যেগুলো কিন্তু কোনো ট্যাক্স পে করতে হয় না, তাহলে ল্যাপটপ ফ্যাসিলিটিস তার মধ্যে পড়ে, এটা আমাদের লিখে দেবো যে নট এ পারপোজিট। তার মানে এমন কলামে আমরা নীল লিখবো, নট এ পারপোজিট নীল। তাহলে এগুলোকে টোটাল করলে আমরা পাবো গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি, এটা টোটালটা কত হচ্ছে 11,93,050। এবার লেস করব, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16, এখানে আমাদের তিনটে ডিডাকশন আছে, 16(1)(a), 16(2) আর 16(3). প্রথমে লিখছি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন হলো 16(1)(a), ঠিক আছে। আচ্ছা 16(1)(a) এর রুল হলো যদি ওল্ড ট্যাক্স রিজার্ভে যদি ট্যাক্স পে করে তাহলে 50,000, আর যদি নিউ ট্যাক্স রিজার্ভে মানে ডিফল্ট ট্যাক্স রিজার্ভে যদি মানে ও যদি ট্যাক্স পে করে সেক্ষেত্রে 75,000। তাহলে আমি ধরে নিই, এখানে কিন্তু কিছু ওরা বলেনি, আমি ধরে নিচ্ছি ওল্ড ট্যাক্স রিজার্ভে ট্যাক্স পে করছে, তাহলে আমি ডিডাকশন দেবো তোমার হচ্ছে কি 50,000 রুপিস। আর থার্ডটা হলো মানে সেকেন্ডলি বলবো প্রফেশনাল ট্যাক্স, সেকশন হলো 16(3). এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স কিছু নেই, তার জন্য তার ডিডাকশন কিছু হচ্ছে না। আর এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স থাকলেও নন গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সে ডিডাকশন পায় না। তাহলে আমরা লিখছি যে প্রফেশনাল ট্যাক্স পেড। এটাও বলে দিই শোনো, মানে ওল্ড ট্যাক্স রিজার্ভে ওল্ড ট্যাক্স রিজার্ভে যদি ট্যাক্স পে করে তখন প্রফেশনাল ট্যাক্সে ডিডাকশন পাবে, আর যদি নিউ ট্যাক্স রিজার্ভে যদি ট্যাক্স পে করে তাহলে কিন্তু প্রফেশনাল ট্যাক্সে ডিডাকশন পাবে না। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি ওল্ড ট্যাক্স রিজার্ভে ট্যাক্স দিচ্ছে মানে 115 বিএসসি অপশন এক্সারসাইজ করছে না, আর নিউ ট্যাক্স রিজার্ভ মানে 115 বিএসসি অপশন এক্সারসাইজ করছে, ঠিক আছে। তাহলে এখানে প্রফেশনাল ট্যাক্সের আমাদের ডিডাকশন পাবে 2,400, তাহলে টোটাল হলো আমাদের 52,400। লেস করলে কত হয় 11,40,650। 11,40,650। তাহলে এখানে আমরা লিখবো ইনকাম ফ্রম স্যালারি
ফ্রম স্যার। অঙ্কটা আমাদের হয়ে গেল, ভালো করে ক্লাস কিন্তু ফলো করো, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদের সকলকে।